হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি সকালটা কিন্তু ওই 5:30 নাগাদই শুরু করেছিলাম। তারপরে উঠে যেই সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে করে নিয়ে আমি আজকে 6টার মধ্যে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর 6টার সময় তো কলে জল আসে না, আমি ওই ট্যাঙ্কের জলে স্নানটা করেছি। আর আজকে না সকালবেলা মানে স্নানের সময় জামা কাপড়গুলো কাচিনি, কারণ কালকে তোমাদের বললাম না যে এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে মেঘ মানে আকাশটাও খুব মেঘলা মেঘলা করেছিল, তাই দোনোমনো করছিলাম যে জামা কাপড়গুলো কাচবো কি কাচবো না। তারপরে একটু বেলার দিকে দেখলাম আকাশটা ভালোই পরিষ্কার হয়ে গেছে, তাই চা টা খেয়ে জামা কাপড়গুলো এখন কেচেও মেলে দিচ্ছি। আসলে এত জামা কাপড় কেচে ভেজা অবস্থায় যদি ঘরে রাখা হয় তাহলে একটা কীরকম গন্ধ হয়ে যায়, সেই জন্য এখন আর জামা কাপড়গুলো ভেজানোর আগে আকাশের দিকে খেয়াল করে তারপরেই জামা কাপড় কাচি। ভেজা জামা কাপড় ঘরে রাখার থেকে শুকনো অবস্থায় থাকুক, যেদিন আকাশ পরিষ্কার হবে বা রোদ উঠবে সেদিন কেচে দেওয়াই আমার জন্য মনে হয় বেশি বেটার। তো ওইদিকে কথা বলতে বলতে কালকের ওই ঘরে চাদরটা চেঞ্জ করেছিলাম, সেটাই কেচে দিয়েছি। আর তার সাথে প্রতিদিনের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই এখন মানে কেচে তো নিয়েছি, এখন এগুলোকে মেলে নেব। আর খুব তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো আজকে মেলছিলাম, কারণ ওই যে তোজো তো ওইদিকে একদম রেডি হয়ে রয়েছে, কতক্ষণে ও খেলবে। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি ও তো খেলতে পারছে না, তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে আমি এবারে ঘরের কাজে হাত দেবো। ততক্ষণ তোজো আর তোজোর পাপা একটু ওদিকে খেলে নিক, তারপরে সেও আবার বাজারে যাবে, তোজোও একটু রেস্ট নেবে। তো এই হয়েছে ব্যাপার। তার আগে কিন্তু সকালে চাটা খাওয়া হয়েই গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর ওইদিকে দেখো দুজনে কিন্তু রেডি হয়ে গেছে খেলার জন্য। আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে ঘরে যে সমস্ত কাজগুলো আছে, এখনও বাসি বিছানাটা তুলতে পারিনি, সেটাকেই তুলে নেব। আসলে কি বলতো, বিছানাপত্র না আমি একটু ধীরে সুস্থেই গুছাতে পছন্দ করি। সেই কারণে তাড়াহুড়োর কাজ মানে বাইরের কাজগুলো আগে সেরে নিয়ে ঘরের কাজগুলো ধীরে ধীরে করলেও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার একটু ধীরে সুস্থে কাজ করতে ভালোই লাগে। তবে আমার ক্ষেত্রে কিন্তু এটা নয় যে ধীরে সুস্থে কাজ করি মানেই কিন্তু একদম অনেকটা সময় নিয়ে আমাকে কাজ করতে হয়, সেটা কিন্তু একদমই পারি না। তোমরা তো জানোই আমার সমস্ত কাজকর্মগুলো একটা টাইমের মধ্যেই বাঁধা। যদিও বা এখন তোজোর স্কুল নেই, তোজোর স্কুল থাকলে কিন্তু চাপটা আরও একটু বেশি বেড়ে যায়। এখন তোজোর স্কুলটা ছুটি, কিন্তু হাজব্যান্ডের অফিস, দুষ্টুর স্কুল সমস্ত কিছুই রয়েছে, যার জন্য সংসারের কাজগুলোও কিন্তু আমি চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া। তাতে করে নিজেকেও আমি অনেকটা সময় দিতে পারি, আর কাজগুলোও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর এই কাজগুলো করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমরা মেয়েরা বিয়ের আগে কিন্তু মনে করি যে বিয়ের পরে সংসারের কাজকর্ম করব, কিন্তু সেই কাজগুলোকে যে আমরা এতটাই ধীরে সুস্থে গুছিয়ে করতে পারবো সেটা আমি তো কখনোই চিন্তা করতে পারিনি। আসলে ওই যে বলে না, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। আর তারপরে মানুষের মাথায় যদি কোনো কিছুর দায়িত্ব পড়ে যায় তখন কিন্তু সেই কাজগুলো হতে একদমই বাধ্য। আমিও কখনো চিন্তা করিনি যে এত সুন্দরভাবে কাজবাজগুলো করতে পারবো, অথবা এই কাজগুলোই যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করব, যেটা কিনা তোমরা এত ভালোবাসা দেবে, সেটা আমি কখনোই চিন্তা করিনি। কিন্তু এখন নিজেকে দেখলে বা আমার এই নিজের ভিডিওগুলোকে দেখলে না, আমার সত্যিই ভীষণ ভালো লাগে যে সত্যি কথা বলতে কি জানো তো, আমি যখন ডিমোটিভেটেড হয়ে যাই, আগে তো মা ছিল আমাকে মোটিভেট করার জন্য, এখন রীতিমতন হাজব্যান্ড আমাকে প্রতি মুহূর্তে মোটিভেট করে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, আমার নিজের কাজগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আমি যেন কাজ করার একটা এক্সট্রা এনার্জি পাই বলতে পারো। আমরা তো সকলেই রক্ত মাংসে গড়া একটা মানুষ, তো আমাদের মধ্যে ভালো লাগা মন্দ লাগা এগুলো তো সব সময় কাজ করে। যখন আমার একটু মানে ডিমোটিভেট হয়ে যায় বা কাজ করতে ইচ্ছে করে না কখনো কখনো, তখন যদি আমার এই ভিডিওগুলো চালিয়ে একটু বসে দেখি, তখন কিন্তু আমি নিজেই অনেকটা মোটিভেট হই আমার ভিডিও দেখে, তোমাদের মতন। যে হ্যাঁ, আমার এই কাজ করার এনার্জি থেকেই কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাই, তখন কিন্তু সংসারের অনেক কাজ গুছিয়ে একা হাতেই করতে পারি। যদিও বা সংসারের কাজগুলো অনেকটাই আমি একা হাতে করি, আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে। যেমন রান্নাঘরের সবজিপত্র কাটাকুটির ক্ষেত্রে এই হেল্পটা কিন্তু ভীষণ করে আমার হাজব্যান্ড আমাকে করে। তো এইগুলো কিন্তু আমার কাছে অনেকটাই বড় পাওয়া। আর ওই যে বললাম, বিয়ের আগে আমরা কখনোই চিন্তা করে আসি না যে সংসারে এসে মানে নিজেদের সংসারে এসে আমরা এত সুন্দরভাবে কাজগুলো করব। কিন্তু কি জানো তো, যখন মাথার উপরে একটা দায়িত্ব এসে পড়ে তখন না এই কাজগুলোকে করতেই হয়। তখন হয়তো প্রথম দিকে আমরা গুছিয়ে কাজবাজগুলো করতে পারি না, অথবা কাজগুলো করতে আমাদের ভীষণ সমস্যা হয়। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু ধীরে ধীরে কাজগুলোকে যদি আমরা ভালোবাসার সাথে করি তাহলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, আর এগুলোর মধ্যেও আমাদের ভালো লাগা থেকে থাকে। আসলে আজকে এই কথাটা বলতাম না, আসলে আমাদের পাড়াতেই হঠাৎ করে একটা কাকিমা
আগের সপ্তাহে মারা গেছিল। সে আবার আমার হাসব্যান্ডের বন্ধু, তারই মা মারা গেছে। তো কাকিমাটাকে দেখতে জানো তো পুরো আমার মায়ের মতন। আর আমি ওখান দিয়ে যখনই যেতাম কাকিমা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতো। তো কালকে যখন সেই দাদা আর বৌদি এসেছিল নিমন্ত্রণ করতে কাকিমার শ্রাদ্ধের জন্য, তাই মানে সেই বৌদি যখন এসে বলল, এত যে সংসারের দায়িত্ব পড়ে গেছে, এই 10টা বছর বিয়ে করে এসছে, তাকে রান্নাঘরে কখনোই ঢুকতে হয়নি। তো এখন যখন কাকিমা নেই, তাকে তো সংসারের অনেকটাই দায়িত্ব নিতে হবে। তাই আমিও তখন তাকে বললাম, জানো তো আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন আমার ছেলের বয়স 3 মাস, আর তারপরে সংসার মানে পুরো গোটা সংসারের দায়িত্ব আমার মাথার ওপর। আমি তো প্রথমে মানে বলতে পারো আমি প্রায় 3 থেকে 6 মাস একটা ডিপ্রেশনের মধ্যেই চলে গেছিলাম। আমি ছেলেকে দেখবো না সংসারের কাজগুলো গুছিয়ে করব, কোনটা কি করব আমি বুঝে উঠতে পারিনি। আর তখন জানো তো আমার সংসারে প্রচুর অশান্তি লেগেই থাকতো, বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে। ওই যে বনিবনা হতো না, কি করব না করব দিশা পেতাম না। তখন কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে হতো, আর ঝুট ঝামেলা হতো। কিন্তু ধীরে ধীরে নিজেকে সময় দিয়েছি, ও আমাকে অনেকটা বুঝিয়েছে বা আমি তাকে অনেকটা বুঝেছি। আর এখন ধীরে ধীরে দেখতে গেলে আমার শাশুড়ি মা মারা গেছে আমার ছেলের বয়সের কাছাকাছি 8 বছর হতে যায়। তো দেখতে দেখতে 8 বছর ধরে কিন্তু আমিও এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করছি। আর এখন তো এটা বলতে পারো আমার একটা ভালোবাসার জায়গা, একটা মানে কি বলবো, একটা ছোট্ট মন্দিরের মতন, যেটাকে আমি সবসময় গুছিয়ে গেছি রাখার চেষ্টা করি। হয়তো আমার কাছে বিশাল বাড়ি ঘর সেরকম কিছুই নেই, তবে যেটুখানি ভগবান আমাকে দিয়েছে আমি কিন্তু এইটুখানি নিয়েই খুশি রয়েছি, আর এটাকেই সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে চেষ্টা করি। আসলে বলে না, টিনের চাল বা ভাঙা বাড়ি আমরা যদি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, বিশেষ করে বাড়ির আমাদের মতন সুগৃহিণীরা যদি একটু নিজের পরিশ্রম দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখতে পারে, সে বাড়িঘর যেমনই হোক না কেন, তাহলে কিন্তু একটা ভাঙাচোরা সংসারও কিন্তু মন্দিরের সমান হয়ে দাঁড়ায়, যেটা কিনা আমার কাছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরটা তো গুছিয়ে ফেললাম, সাথে এখন এই ঘরটাও চলে এসেছি গুছিয়ে নিতে। আগে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর বিছানার মধ্যে ইদানিং দেখতেই পাবে তোমরা ভীষণভাবে এই আমার ছেলের ব্যাট গ্লাভস এগুলো তো রয়েছে, মানে একটু একটু করে খেলছে আর এসে সমস্তটা এইভাবে গুছিয়ে মানে খুলে রেখে দিচ্ছে। আমি বলি চট করে ব্যাগে ঢোকাতে না, কারণ এত ঘামায় জানো তো তোজো, যার জন্য প্রচুর জিনিসগুলোর মধ্যে ঘামায়। যদিও বা রোদ মানে রোদ উঠলে আমি ওগুলো একটু রোদ্রে দিই, কিন্তু তবুও কী বলো তো, ওইগুলোর মধ্যে না প্রচুর ব্যাকটেরিয়া হয়ে যায় ঘামে ঘামে, তাই জন্য একটু পাখার তলে রেখে দিই। ওটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আবার আমি ব্যাগের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। আর কথা বলতে বলতে ওইদিকের ঘর বারান্দা সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে হাজব্যান্ড কিন্তু দেখো বাজার করে চলেও এসেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল অনেক কিছু, যেমন পালং শাক এনেছিল, কুমড়ো, বেগুন, আলু, তার সাথে 2 রকমের মাছ। আসলে কালকে আবার শনিবার, রবিবার একাদশী, সোমবার নিরামিষ। তাই অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম একটু মাছের ডিম নিয়ে এসো, এই দিক মানে এই ওই খেতে খেতে আর মাছের ডিমটা অনেক দিন ধরে স্কিপ হয়ে যাচ্ছিল। তাই আজকে মাছের ডিম এনেছে, আর সেও অনেক দিন ধরে একটু মানে পুঁই শাক খেতে চেয়েছিল। তাই আজকে মাছের ডিম দিয়ে পুঁই শাক করবো। আর তার সাথে এনেছিল কাতলা মাছ, সেটা একটু আলু আর সজনে ডাঁটা দিয়ে ভালো করে মানে পাতলা ঝোল করব। তো ওইদিকে দেখো পুঁই শাক সমস্ত রকমের সবজি ওগুলো কিন্তু ওইদিকে কেটে রেখেছে, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দেবো। তার আগে টিফিনের জোগাড়টা একটু করে নিই, তারপরে মেন রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ম্যাগি। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়েছি টমেটো। এই পেঁয়াজ আর টমেটোই ছিল, সেটা ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। আর তারপরে দিয়ে দিয়েছিলাম প্রায় 2 গ্লাস মতন জল, আর এর মধ্যেই দিয়ে দিয়েছি ম্যাগিগুলো। অনেক জায়গায় আমি দেখেছি ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নেয়, কিন্তু ম্যাগিটা যদি আগে সিদ্ধ করে নেওয়া হয়, ম্যাগির মধ্যেও জানো তো অনেক রকমের মশলা থাকে, সেটা কিন্তু ম্যাগি বয়েল করলেই নষ্ট হয়ে যায়। তাই ম্যাগিটাকে আমি এরকমভাবেই রান্না করি, যখন যেরকম আমার ম্যাগি রান্না করতে ইচ্ছা করে আমি তখন সেইভাবেই রান্না করি। এর আগেও তোমরা দেখেছিলে আমি ম্যাগি অমলেট বানাই, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো আজকে এরকম একটু স্যুপ মতন রেখেছিলাম ম্যাগিতে, আর ওপর দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। কুসুমটা রেখেছিলাম হাজব্যান্ডের জন্য, আর এই সাদা অংশটা দিয়ে দিয়েছিলাম তোজোকে। আর সবাইকে খেতে দিয়ে এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আগেই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে মাখিয়ে নিয়েছি। আর আজকে ডিমটাকে আগে ভেজে নেব, তারপরেই কিন্তু আমি পুঁই শাকটা রান্না করে নেব।
আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছো, রিয়া লিখেছো ভালো লাগলো ভিডিওটা, কিন্তু দিদি তোমার হাতের শাখা পরছো না কেন? তোমার হাতের শাখা পলাই কিন্তু ভীষণ মানায়। হ্যাঁ গো জানি শাখা পলা মানায়, আসলে আমার এই পলাটা তোমরা তো দেখেইছিলে আমার বিবাহবার্ষিকীতে হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর এই পলাগুলো যেহেতু একটু মোটা আর এগুলো তো সিঙ্গেল পিস হিসাবেই পড়ে, যার জন্য শাখাটা আর পরিনি। তবে চেষ্টা করব সরু এক ধরনের যে শাখাগুলো হয় সেগুলো পরার। আর আমি তো একটু সরু শাখাই পরি, কিন্তু মাঝে না তোজোকে মারধর করতে গিয়ে শাখাগুলো বেড়ে যেত। এখন আর তোজোকে মারতে হয় না, কারণ ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওকে এখন কথা বললেও নিজেই বোঝে, তাই আর গায়ে হাত তুলতে লাগে না। তুমি যখন বলেছো নিশ্চয়ই আমি শাখা পরবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে দেখো ডিমগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু পুঁই শাকটা বসিয়ে দেবো। আমাদের বাড়িতে এরকম শাক পাতা খেতে আমি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করি, এখন তোজোও খায়। ওই একটা মাছের ঝোল আর শাক সবজি এরকমই রান্নাবান্না করি এখন। ওই যে তোমাদের আগের দিনই বললাম না, গ্যাসের সমস্যার জন্য রান্নাবান্নার পরিমাণটাও দিনে দিনে কমিয়ে দিতে হচ্ছে। এখন আর খাওয়া দাওয়াটা মানে কমই করতে হচ্ছে। এছাড়াও আমি কিন্তু আগাগোড়াই সংসারের অনেক দিক সামলে চলি, অনেক দিক সাশ্রয় করে চলি, কারণ সংসারটা যখন আমাকে তো সব দিক মানে গুছিয়ে গাছিয়ে চলতে হবে, সমস্ত দিক বুঝে শুনেই চলতে হবে। করেই গ্যাসটাকে আমি সাশ্রয় করার চেষ্টা করি। আর এখন যেহেতু গ্যাসের সমস্যা, সেটাকে আরও বেশি কিন্তু সাশ্রয় করতে হবে, যার জন্য সমস্ত রান্না কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে করি। কতটা গ্যাস পরিমাণে কম লাগবে সেই হিসাবে রান্না করি। যেমন ডাল সিদ্ধ করতে হলে আমি কিন্তু প্রেশার কুকারে ডাল সিদ্ধ করি। তো এরকম ধরনের রান্নাবান্নাগুলো একটু বুদ্ধি খাটিয়েই করি আমি বলতে পারো আগাগোড়াই। আর এদিকে দেখো কথা বলতে বলতে ওদিকে আমি কিন্তু পুঁই শাকের যেই সবজিগুলো সেগুলোকে ভালো করে মানে চাপা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, আর তারপরে ওটা মজে গেলে আমি কিন্তু পুঁই শাক দিয়ে নেবো। আর এদিকে কড়াইতে কিন্তু আমি একের পর এক মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে মশলাটা একটু মিক্সিতেই করেছিলাম। একটা টমেটো পেস্ট দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, তার মধ্যে আদা জিরে বাটা দিয়ে ভালো করে রান্নাটা করে নেব। তার আগে এদিকে আলু আর ডাঁটাগুলোকে ভালো করে একটু সাঁতলে নেব। আর কম তেলেই খাওয়া দাওয়াটা এখন সারি বলতে পারো, কারণ কি জানো তো এখনকার দিনে তেল মশলা খাওয়াটাও খুব মানে সমস্যার। প্রথম তো গরমকালে একটু তেল মশলা কম খাওয়াই উচিত, দ্বিতীয়ত তেল মশলা আমি আগাগোড়াই একটু সাশ্রয় করে চালানোর চেষ্টা করি, যাতে একটু সাশ্রয় করতে পারি। আর তাছাড়া কিন্তু বেশি তেল খাওয়া আমাদের হেলথের জন্য খুবই খারাপ, তাই একদম কম তেলে রান্নাবান্নাগুলোকে সেরে নিচ্ছি। আর এই দেখো কথা বলতে বলতে এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি, আর এখন ভালো করে ঝোলও বানিয়ে নিচ্ছি। তারপরে ঝোলগুলো ফুটে উঠলে আমি কিন্তু মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে মাছটা সুসিদ্ধ হতে রেখে দেবো, আর তারপরেই কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে আমার মাছের ঝোল। আর পুঁই শাকটা হতে যেহেতু একটু সময় লাগে, কারণ শাকটা একটু মজবে, তারপরে জলটা টানবে, তারপরেই কিন্তু আমি শাকটাকেও নামিয়ে নেব। আর নামানোর আগে ওই যেই ডিমগুলো দিয়েছিলাম সেগুলোকেও মানে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো। আর এদিকে আরেকটা গ্যাসে ভাত চাপিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, সকালে ঘরের কাজগুলো করে নিয়ে একেবারে যখন রান্নাঘরে ঢুকি, রান্নাঘর থেকেও কিন্তু একেবারে রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরেই বেরোই। আমি এরকমভাবে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করি বলে আমার কাজ করতে অনেকটাই সুবিধে হয়, আর নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের কাজগুলো একা হাতেই গুছিয়ে নিতে পারি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি সমস্তটা শেষ হয়ে গেছে, শুধু ভাতটাই হতে বাকি রয়েছে। আর আমি জানো তো আগাগোড়ায় কি আমার একটা অভ্যেস, ভাতটা অনেকে দেখেছি সবার প্রথমেই রান্নার প্রথমেই ভাতটা করে, আর আমি কি জানো তো সবার লাস্টে গিয়ে ভাতটা রান্না করি। আগে চালটা ভিজিয়ে রাখি, সমস্ত রান্না শেষে ভাতটা রান্না করে নিই। গ্রীষ্ম বর্ষা সবসময় এই কাজটাই করি। আর এদিকে ভাত হতে হতে মানে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এদিকে চলে এসেছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকেই তুলে নিতে। আর এগুলোকে এখন ভাঁজ করে রেখে আর একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব। মানে প্রতিদিনই কিন্তু সকালবেলা একবার স্নানের আগে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিই, আর তারপরে কিন্তু এই কাজবাজ করার পরে আবারও করে একবার ঘরদোর ঝাঁট দিয়ে নিই। এই কাজটা আমার কিন্তু করতে সেরকম লাগে না, এখন যেহেতু তোজোর স্কুলটা ছুটি, ও তো বাড়িতে রয়েছে। আর এই 14 বার করে মানে ক্রিকেট খেলছে, দুষ্টুমি করছে, ঘরদোর নোংরা হচ্ছে, যার জন্য আমাকে এই কাজটা ফাড়ফাড় করেই করতে হচ্ছে বলতে পারো। আবারও বিকেল আমাকে রিয়া মিত্র কমেন্ট করেছে, সে লিখেছে থ্যাংক ইউ ডিয়ার আমার নামটা নেওয়ার জন্য, আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রিয়া, এইভাবে আমার পাশে থেকো। আর রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনা দিয়ে আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এতদিন পরেও যে আমাকে মনে রেখেছো এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। আসলে মাঝে মাঝে সত্যিই আমি নিজেকে যে কোথায় হারিয়ে ফেলি, আমারও ভাবলে নিজেরও খুব খারাপ লাগে, অনেকটাই গ্যাপ হয়ে যায়, তো তার জন্য। আর নাজিরা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে আমি নাজিরা, এটা আমার মেয়ের চ্যানেল রিফা অফিসিয়াল। হাই রিফা। আর হ্যাঁ দিদি নাজিরা দি, তোমাকে আমি নিশ্চয়ই চিনতে পেরেছি, তুমি লিখেছো আমি হচ্ছে
করছি নাজিরা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা আমার মেয়ে চ্যানেল। হ্যাঁ গো, চিনতে পারবো না কেন? তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বা দিচ্ছ, তো তোমাদেরকে তো সবসময় আমি মনে রেখেছি। তোমাকে আমি নিশ্চয়ই চিনতে পেরেছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর সেগুলোকেই এখন একের পর এক গুছিয়ে নিচ্ছি। আর আমাকে পায়েল কমেন্ট করেছে, সে লিখেছে, শত অপেক্ষার অবসান, কতদিন তোমার প্রোফাইলে গিয়ে নতুন কিছু অ্যাড করেছো কিনা দেখছি, তো যে অনেক বড় হোক আশীর্বাদ করি, সকলের সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ পায়েল, এইভাবেই পাশে থেকো। তুমি যে আমাকে এতটা মনে রেখেছো বা তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, মাঝে মধ্যেই যে আমার প্রোফাইলে গিয়ে কমেন্ট করছো যে কেন ভিডিও দিচ্ছিলাম না, বা এখনও যে ভিডিও দেওয়ার পরে তোমরা আমার সাথে রয়েছো, এটাই কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। আর ভগবানের কাছে প্রার্থনা করব তোমরাও যেন সকলে সুস্থ থাকো আর ভালো থেকো। আর ভাতটা হতে যেহেতু একটু সময় লাগে, তাই জন্য এই দিকের কাজগুলো কিন্তু অল্প অল্প করে আমি করে নিচ্ছি। এই কাজগুলো করে নিলে আমার কিন্তু সংসারের এই বেলার মতন সমস্ত কাজবাজি শেষ হয়ে যায়। বিকালবেলা সেরকম একটা কাজকর্ম থাকে না, তো যেটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার আমি কখনোই করতে পারি না। একবেলাই আমার সংসারের অনেক কাজ থাকে, বিকালবেলার কাজটা একটু হালকা পাতলার ওপর দিয়ে চলে যায়। তো অনেকেই আমার কাছে ইভিনিং রুটিনের ভিডিও চাও, নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর মানে কাজগুলো করতে করতে ওইদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে। যেহেতু ভাতের চালটা আমি না আগে থেকে ভিজিয়ে রাখি, তাই ভাতটাও হতে অনেকটা কম সময় লাগে। আর ওইদিকে ভাত মানে হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে এবার ঘরে চলে এসেছি। ঘরদোরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে নিজেও ফ্রেশ হয়ে নেব, আর তার সাথে একটু নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করে নেব। আর ঘরগুলোর সাথে সাথেই বারান্দাটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ সবথেকে বেশি নোংরা হয় যদি, সেটা হচ্ছে আমার এই বারান্দাটা। এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, উঠোনটা নোংরা হচ্ছে। উঠোনটা যদিও বা সকালবেলা করে ঝাঁট দেওয়া হয়, কিন্তু তোজো এই বারবার উঠোনে খালি পায়ে যায় আর এই বারান্দার মধ্যে এসে ব্যাট বল খেলে, যার জন্য আরও নোংরা হয়। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।